দর্শক আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের উচ্চ পদস্থ নেতারা এখন একের পর এক মিডিয়ায় আসা শুরু করেছেন। প্রথমে আমরা ওবায়দুল কাদেরকে দেখলাম, তিনি নাগরিক টিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। তারপর দেখলাম আমরা সমা রেজাউল করিম সাহেব, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী, তিনিও একটি সাক্ষাৎকার দিয়েছেন। এবং শেষে আমরা দেখলাম আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও সাক্ষাৎকার দিয়েছেন। এখন এই যে তারা সামনে আসা শুরু করেছেন একের পরে, এবং সামনে এসে তারপর তারা কিভাবে পালিয়ে গেলেন সে পালানোর হিস্টোরি বা ইতিহাস সেটা আমাদেরকে শুনাইতেছেন। এখন এটা আসলে আমরা কিভাবে দেখবো, বা বাংলাদেশের মানুষ আসলে এটা কিভাবে দেখে? এরা যেই টিভি চ্যানেল বা ইউটিউব চ্যানেলগুলো সাক্ষাৎকার দিয়েছেন সেসব জায়গায় যে বিভিন্ন কমেন্টগুলো আমি পড়লাম, অধিকাংশ কমেন্ট আমি পড়ার চেষ্টা করছি। তো সেই জায়গায় আমি দেখলাম যে এদেরকে আসলে যাই বলুক এদেরকে মানুষ বিশ্বাস করে না। এখন কেন বিশ্বাস করে না সে জায়গায় তাদের যুক্তি হইল যে 5ই আগস্টের আগে তারা বাংলাদেশে যে দীর্ঘদিন যাবৎ শাসন শোষণ করেছে, বিশেষ করে তারা তুলে ধরেছে সেই 14, 18 এবং 22 মানে 24 সালের যে নির্বাচনগুলো হয়েছে, প্রহসনের নির্বাচন বা রাতের ভোট যে হয়েছে, তো সেই জায়গায় সেই নির্বাচনকে, প্রহসনের নির্বাচনকে তারা এমনভাবে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করছে যে বাংলাদেশের ইতিহাস হয়েছে সেরা নির্বাচন হয়েছে, সব থেকে নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এভাবে বিভিন্নভাবে কিন্তু তারা বয়ান তৈরি করেছে। তো সেই জায়গা থেকে যে বাংলাদেশের মানুষের যে বিশ্বাস, তাদের কথার প্রতি যে বিশ্বাস রাখবে, সেই বিশ্বাস কিন্তু বাংলাদেশের মানুষের তাদের কথার প্রতি কোনো বিশ্বাস নাই। এই হলো একটা প্রধান বিষয়, যে তারা যাই বলুক 5ই আগস্টের আগে তারা সব সময় মিথ্যা কথা বলছে। তো 5ই আগস্টের পরে যে তারা মিথ্যা কথা বলে না বা বলবে না, বা এই যে কাহিনী বা এই যে নাটক, এই যে পালিয়ে যাওয়ার যে তাদের স্ক্রিপ্ট, এটা তারা মনে করে যে এটা একটা স্ক্রিপ্টেড বক্তৃতা, এটা তাদের একটা নাটক, এটা কোনো সত্য ঘটনা হিসেবে তারা কেউই বিশ্বাস করে না, যারা আসলে সেই ভিডিও দেখেছেন বা কমেন্ট করেছেন। তো সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের যে বিশ্বাস তারা আগের থেকেই হারিয়ে ফেলেছে। তো এখন ঘটনাগুলো যদি আপনি বিশ্লেষণ করেন যে এই ঘটনাগুলো কি সত্য হইতে পারে? যেমন আমি যদি আপনাকে সেই সময় রেজাউল করিমের কথা যদি বলি, যে তিনি বলেছেন কি, যে একজন তার বাসায় ঢুকছে এবং ঢোকার পর অলৌকিকভাবে ওই লোকের একজন স্ত্রী, ওই লোকের স্ত্রীকে তিনি 1-11 সময়ে সাহায্য সহযোগিতা করেছিলেন। তো একটা চিন্তা করেন যে 1-11 সময়ে যে লোকটা বিবাহিত, সেই লোকটা এই মুহূর্তে আয়সা 2025 সালে তার বয়স, যদি তিনি যদি 25 বছর বয়সেও বিবাহ করে থাকেন, তার বয়স এই মুহূর্তে প্রায় 42-43 বছর। তো সেই জায়গায় ওই 42-43 বছরের একজন ব্যক্তি সে সমন্বয়ক হইতে পারে? আবার ধরে নিলাম তিনি সমন্বয়ক না, আবার কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো সেই জায়গায় আপনার ওই যে লোকটা তিনি আপনার নিচে নামলেন, নিচে নামার সাথে সাথেই একটা সিএনজি পেয়ে গেলেন। মানে এটা কিভাবে সম্ভব হয় যে তিনি নিচে নামার সাথে সাথে সিএনজি পেয়ে যান? 5ই আগস্টে কি সিএনজি পাওয়ার কোনো সম্ভাবনা আছিল? তখন তো আমরা দেখলাম যে রাস্তাঘাট, রোডঘাট সবকিছুই খালি। তারপর ধরে নিলাম সিএনজি পাইলেন, মানে এটা কি হইতে পারে যে মানে সমর রেজাল্ট করিমকে কেউ চেনে না, বা তিনি চিনলো? একটা লোককে যখন আপনি ওই নিউজ উপর থেকে নিচে নামাবেন তখন তো মানুষ আর মানুষ, তো সে জায়গায় একজনের জায়গায় দুইজন, দুইজনের জায়গায় তিনজন, চারজন, ছয়জন, এভাবে মানুষ বাড়তে থাকে। কিন্তু তো সে জায়গায় পালিয়ে যাওয়ার কোনো যৌক্তিক কোনো কারণ বা আমার কাছে মনে হয় না যে এইটা খুব সহজেই তারা পালিয়ে যেতে পারেন। মানে এই একই গল্প আবার দেখলাম আমি, সেই যে আপনার ওবায়দুল কাদের সাহেব বললেও যে একজন সমন্বয়ক তাদের দয়া হয়েছে, তারপর একজন আন্দোলনকারী তাদের দয়া হয়েছে, তারপর আমাকে হাসপাতালে কথা বলে আমাদেরকে একটা গাড়িতে উঠাই দিল। এভাবে মানে সবগুলো দোষ মানে তিনি আন্দোলনকারীদেরকে উপরই চাপানোর চেষ্টা করলেন সবাই, যে আন্দোলনকারীরা আমাদেরকে বাঁচাই দিয়েছে, একটা নীরব জায়গায় নিয়ে গেছে, তারা আমাদের কাছে টাকা চাইছে। তো পরবর্তীতে আমি দেখলাম আবার এই সমর রেজাল্ট করেন, তিনি যে তাপসের কথা বলছেন, যে ছাত্রলীগ নেতা, তিনি কিন্তু সমর রেজাল্ট করেন, তিনি বলছেন যে চশমা এবং মোবাইল আমি নিতে পারিনি। তো পরবর্তীতে আবার বললেন যে কি তার মোবাইল ট্র্যাক করে অন্য যে আত্মীয়র বাসায় ছিলেন সেই আত্মীয়র বাসায় গেছে কে, ছাত্রলীগের একজন নেতা তাপস, যাকে তিনি নেতা বানিয়েছিলেন। তো পরবর্তীতে সেই নাজিরপুরের ছাত্রলীগের সভাপতি তাপস, তিনি আবার নিজের ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছেন যে সমর রেজাউল করিম সাহেব, আপনি ভুল বলছেন, আপনি মিথ্যাচার করতেছেন, এটা হইতে পারে না, আমি আপনার সাথে এইভাবে, আপনি আমাকে নেতা বানান নাই। এভাবে বিভিন্ন রকমের আরও পরবর্তীতে তার বিপরীতে তিনি এলিগেশন দায়ের করছেন, যে অভিযোগ দায়ের করছেন যে আপনি এইভাবে, আপনাকে কেউ বিশ্বাস করে না, আপনি কোনো সুস্থ রাজনীতি করেন নাই, আপনি দুর্নীতি করেছেন, লুটপাট করেছেন, এইভাবে বিভিন্নভাবে, এমনকি আপনি আমাকে টাকা সাচ্ছেন, আমি টাকা নিই নাই, এরকম বিভিন্নভাবে। আবার সেই নাজিরপুরের সেই যে ছাত্রলীগ নেতা তাপস, তরিকুল ইসলাম তাপস সম্ভবত তার নাম, তো তিনি আবার অভিযোগ করেছেন এই সমর রেজাউল করিমের বিরুদ্ধে। তো বুঝতেই পারতেছেন যে আসলে এদের কথাবার্তা
মনে হইতেছে যে একটা স্ক্রিপ্টেড নাটক, এবং তাদেরকে যারা পালিয়ে যেতে সাহায্য সহযোগিতা করেছেন সম্ভবত তাদেরকে আইনের আওতায় আনার একটা চাপ আছে সেই জায়গায়। তাদেরকে বাঁচানোর জন্য যাদের সহায়তায়, যাদের রাষ্ট্রীয় বাহিনী বা রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ প্রশাসনের ব্যক্তির সহযোগিতায় যদি তিনি দেশ ছেড়ে বা তারা দেশ ছেড়ে পালিয়ে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশন না নেওয়া হয়, তাদেরকে বাঁচানোর জন্যই সম্ভবত আমার কাছে মনে হইতেছে তারা এই স্ক্রিপ্টেড নাটক তারা সাজিয়েছেন এবং তারপর তারা এসে এই মিডিয়ায় বলার চেষ্টা করতেছেন। এই যে অভিযোগ তারা একের পর এক মানে মানে এই যে সাক্ষাৎকার একের পর এক তিনি ভারতীয় মিডিয়ায় দিতেছেন, এবং বিশেষ করে যেসব মিডিয়ায় তারা এই কথাগুলো বলেন, এগুলো ভারতীয় মিডিয়া আপনাকে কেন কথাগুলো বলতে হবে, বা বাংলাদেশের মিডিয়া যদি নাও ছাপে আপনাদের কথা, তাহলে আপনারা অন্য কোনো আপনাদের যে ফেসবুক পেজ আছে, আপনাদের যে নিজস্ব ফেসবুক পেজ আছে এবং আওয়ামী লীগের যে ফেসবুক পেজ আছে সেখানে বলেন, সেখানে সেই প্ল্যাটফর্মকে বেছে নিয়ে বা সেখানে আপনার সাক্ষাৎকার দেন, কথা বলেন। কিন্তু না, আপনাকে ভারতীয় সে মিডিয়া সেই আগের সময়ে যে আপনাদের ভারত প্রীতি, ভারতের প্রতি যে আপনাদের আস্থা, সেই যে আস্থার কারণে আপনাদের রাজনৈতিক পতন হয়েছে, তো সেই জায়গায় এখন পর্যন্ত আপনারা অবস্থান করতেছেন যে ভারতের উপর ভরসা করেই আসলে বাংলাদেশের রাজনীতিতে যে ফেরার একটা চেষ্টা করতেছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন ভারত বিরোধী, বিশেষ করে একেবারে আপনি চিন্তা করেন 80% মানুষ আছে ভারত বিরোধী। তো সেই জায়গায় আপনি ভারতের উপর ভর করেই যদি বাংলাদেশের রাজনীতি করতে চান, এটা আমি মনে করি আপনি এইভাবে করতে পারবেন না, এটা হবে ভুল সিদ্ধান্ত। বাংলাদেশের রাজনীতি আপনি ওইভাবে আগাইতে পারবেন না, আপনি বাংলাদেশের রাজনীতিই করতে হবে। ভারতের রাজনীতি বাংলাদেশে করার চেষ্টা করলে সেটা বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবেন। আর আপনি যে একেবারে ওবায়দুল কাদের সাহেব যেভাবে বললেন, তিনি তার দায় একেবারে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। তিনি বলতেছেন আমি সেখানে থাইকা 3 মাস যাবো ছিলাম, আমি আমার দল গোছানো বা একটা শক্তি অর্জন করার চেষ্টা করতেছি। ভাই, যে জায়গায় আপনি ছাত্রলীগ এবং যুবলীগকে যেভাবে আপনি লেলিয়ে দিলেন, ছাত্রলীগ বিশেষ করে ছাত্রলীগ একটা ছাত্র সংগঠন, আপনি যদি তাদেরকে স্বাধীন রাখতেন, তারা যদি তাদেরকে লেলিয়ে না দিতেন, অন্তত ছাত্রলীগ ঠিকই থাকতো। বরং ছাত্রলীগের যে এই ছাত্রদের প্রতি যে একটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, এটার সাথে তারা বোধ করে বরঞ্চ ছাত্রদের পক্ষে থাকার কিন্তু একটা সুযোগ ছিল ছাত্রলীগকে। সেই কাজটা ছাত্রলীগ আপনাদের কারণে করতে পারে না। আপনারা ছাত্রলীগকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে তারপর এই ছাত্রলীগের মুখোমুখি দাঁড় করাই দিয়েছেন, যেটা ছিল আপনাদের ধ্বংসের প্রধান একটা কারণ ঢাকা ভার্সিটি এমন একটা জায়গা, এটাকে বলা হয় মিনি পার্লামেন্ট। এখানে এই ঢাকা ভার্সিটির ছাত্ররা যদি বিক্ষিপ্ত হয়ে যায় বা ছাত্ররা যদি ক্ষোভ প্রকাশ করে, ছাত্ররা যদি রাজপথ দখল করার চেষ্টা করে, সেখানে আপনি ছাত্রলীগকে দিয়ে তারপর আপনি এটাকে দমন পীড়ন করার চেষ্টা, এটা আসলে একটা ছিল সব থেকে প্রথম ভুল সিদ্ধান্ত। ছাত্রলীগ যদি মনে করেন এই ছাত্রদের পক্ষে থাকতো, যদি সরকারের পতন হয়ে যাইত, তারপর কিন্তু এই ছাত্রলীগের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসার একটা চেষ্টা ফিরে আসতে পারতো। সে জায়গায় ছাত্রলীগ প্রথম নিষিদ্ধ হয়েছে, পরবর্তীতে দেখলাম যে আপনাদের আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ হয়ে গেছে। তো ঘটনাগুলো একের পর এক ঘটতেছে, আর আপনারা যেভাবে সেই ভারতের উপর ভর করে আগেও রাজনীতি করছেন, এখনও রাজনীতি করার চেষ্টা করতেছেন, এই দুইটা যে পথ আপনারা বাইছে নিয়েছেন, এর কারণে আমার মনে হয় না বাংলাদেশের রাজনীতিতে আপনারা খুব সহজেই ফিরে আসতে পারবেন। আসসালামু আলাইকুম।